বাংলা কেমন করে পড়া উচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম যে আমাদের দেশীয় কারিকুলামে বিশেষ করে বাংলা ভার্সনে যে বইগুলো পড়ানো হয় 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা সাবজেক্ট এনসিটিভি কর্তৃক নির্ধারিত কিছু বই আছে। সেই বইগুলোর উপরে আমরা ভাবছিলাম যে সিরিজ ভিডিও করব এবং সেই ভাবনার ফসল হিসাবেই আজকে আমরা আমাদের একাডেমিক পড়াশোনার যে সিরিজ ভিডিও আমরা আনতে যাচ্ছি সামনের দিনগুলোতে, তার প্রথম ভিডিও হচ্ছে এটা। আজকে আমরা মূলত প্রথম ভিডিওটা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বলে পরিচিত চারুপাঠ যে বইটা, সেই বইটার থেকে প্রথম যে গদ্যটা আছে দেখতে পাচ্ছেন, এইটার উপরে গদ্যটার নাম হচ্ছে সততার পুরস্কার এবং এটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এইটার উপরে আমরা আলাপ করব। এটা কাদের উপকার লাগবে? এই আলাপের উপকারিতা বেশিরভাগ পাবে হচ্ছে যারা বর্তমানে 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষারত আছে যেসব শিক্ষার্থী তারা, এবং আগামী 2027 সালে যেসব শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী পাশ করে সপ্তম শ্রেণীতে ওঠার আগে আগে বাংলাদেশে যে 12টি ক্যাডেট কলেজ আছে সেই ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যারা পড়াশোনা করতে চাচ্ছে বা করছে, তারা এই আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারে বলে আমার বিশ্বাস। তা আমি প্রথমে একটা ছোট্ট বিষয় নিয়ে আলাপ করবো। আমি মূল গল্পটা শুরু করার আগে সেটা একান্তই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আসলে বাংলা কেমন করে পড়া উচিত। এটা আমার যখন ছাত্র ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে প্রথমে গল্প শুরু করছি, তারপরে গিয়ে শব্দার্থ পড়ছি, তারপরে হচ্ছে পাঠের উদ্দেশ্য, তারপরে পাঠ পরিচিতি, তারপরে প্রশ্ন উত্তর বা লেখক পরিচিতি, এগুলো পড়ছি। এটা সিরিয়ালি পড়ে গেছে। পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই সিরিয়ালে যাওয়া ঠিক হবে না। এটা পড়ার ক্ষেত্রে প্রথমে আমাদের কিছু কাজ করা উচিত। সেই কাজগুলো করলে আমরা এই যে গল্পটা পড়বো এই গল্পটা থেকে একটা বেটার আউটপুট পাইতে পারবো, সবচেয়ে ভালো করে শিখতে পারবো। সেটা কিরকম? প্রথম আমাদের যে কাজটা করা উচিত যে আমি যে গল্পটা করবো ওই গল্পটা কে লিখছে তার সম্পর্কে, তার জীবন সম্পর্কে আমার জানা উচিত। স্পেশালি সে কোন সময়টায় জীবিত ছিলেন, তার জীবিত সময়টায়, মানে যে সময় থেকে যে সময় পর্যন্ত তিনি বেঁচে ছিলেন সেই সময়টাকে আমার বোঝা লাগবে এবং সেই সময়ের সমাজ বাস্তবতা কেমন ছিল, সামাজিক কাঠামো কেমন ছিল, মানুষের মানুষের সম্পর্ক কেমন ছিল, ওই সময়ের মানুষের দুঃখ কষ্টের জায়গাগুলা কি ছিল, ড্রেস পরতো যেগুলা, পোশাক আশাক যেগুলা পরতো সেগুলা কেমন ছিল, এগুলো জানা দরকার। কারণ হচ্ছে যে ওই সময়ের মধ্যে যে লেখক জন্ম হয়েছে তিনি তো ওই সময়ের আশেপাশের অনেক সমসাময়িক উপাদান, সাংস্কৃতিক উপাদান দিয়ে তার তাড়িত হওয়া স্বাভাবিক। সেই তাড়না থেকে অনেক লেখা লিখতে পারেন, বলতে পারেন। তো সেই লেখাটাকে যদি আমি বুঝতে চাই, একজন লেখকের যে কোনো লেখা হোক, সেটা কবিতা হোক, গল্প, সেটা আমি ভালো করে বোঝার জন্য আসলে আমার কাছে মনে হচ্ছে যে লেখককে যতটা সম্ভব বোঝা উচিত বা তার ভাবনাটা ধরা উচিত। এটা হচ্ছে আমার প্রথম মনে হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যারা বাংলা পড়ে ষষ্ঠ শ্রেণী, সপ্তম, অষ্টম, নবম, দশম বা যারা বাংলা পড়তে চায়, প্রথমে আমি বলবো যে আগে কবি পরিচিতি বা লেখক পরিচিতিটা পড়ে নিতে। লেখক সম্পর্কে জানা গেল যে লেখক অমুক, উনি লিখছেন এবং এই গল্পটা লিখছেন। গল্পটা পড়ার পরে আমাদের মধ্যে যেন এই চরিত্র বা ভাবনা বা ইচ্ছা জাগ্রত হয়, সেটা গেল। এর পরের পার্টে আমরা আসলে কি জানি? এর পরের অংশে আমাদের জানা উচিত হচ্ছে লেখকের যে মূল লেখাটা আমি পড়বো সেই লেখাটা আসলে কি নিয়ে, এটার একটা সামারি বা সার সংক্ষেপ আমার বোঝা লাগবে যে আমি যে গল্পটা পড়তে যাচ্ছি সেই গল্পটা আসলে কি নিয়ে, এটার ছোটখাটো একটা সংক্ষিপ্ত রূপ যেটাকে আমরা আমাদের এই যে একাডেমিক বইগুলোতে পাঠ পরিচিতি হিসাবে পাবো, সেই অংশটা আমাদের পড়া উচিত। সেটা পড়লে আমরা বুঝতে পারবো যে যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি বা যে গদ্যটা বা যে পদ্যটা আমরা পড়তে যাচ্ছি সেটা আসলে কি নিয়ে লেখা, সেটা আমরা বুঝতে পারবো। তারপরে যে অংশটা আমরা যাব সেটা হচ্ছে যে মূল গল্পটা পড়বো, কিন্তু তার আগে মূল গল্পে লেখক যখন অনেক শব্দ লিখছে, অনেক কথা লিখছে, যে কথাগুলার বা যে শব্দগুলার অনেক অর্থ হয়তো আমরা জানি না এখন। যেমন ধরেন আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর উনি মারা গেছে, রাইট নাও যদি এরকম হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোভাবে আমরা জীবিত পাইলাম, কিন্তু উনার মধ্যে বর্তমান সময়ের বা সমাজের কোনো অভিজ্ঞতা নাই। উনি যে সময়টায় মারা গেছেন ওই সময়ের অভিজ্ঞতাটুকু নিয়েই উনি মারা গেছেন, কিন্তু উনি এই 2026-এ যদি আমাদের সামনে এসে হাজির হন আর আমরা গল্পে গল্পে ওনাকে গল্প শোনাই যে দাদা এটা হয়েছে বইটা হয়েছে এরকম, এখন তো আজকাল চলেন দাদা আপনি আসছেন অনেকদিন পর একটা সেলফি তুলি, এই সেলফি শব্দটা সম্পর্কে হয়তো রবীন্দ্রনাথের কোনো ধারণাই নাই, বিকজ উনি এই সময়টাতে লিভ করেন নাই, বাঁচেন নাই।
আবার উনি যে সময়টায় বাঁচছেন ওই সময়টা আমি বেঁচে ছিলাম না, আমার জন্মই হয় নাই, বা আমার একজন শিক্ষার্থী তারও জন্ম হয় না। তো উনি ওই সময় তার লেখার জন্য যে ধরনের শব্দ ব্যবহার করছে, সেই দু একটা শব্দ হয়তো পৃথিবীতে এখন নাই, হারাই গেছে। তো সেই শব্দগুলা যদি আমি গল্পটার মধ্যে পাই, পড়ি, তখন তো আমার গল্পটা বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে ওই গল্পটা পড়ার আগে পাঠ পরিচিতি ঠিক পরপর আমাদের পড়ে নেওয়া উচিত এই গল্পটা সংক্রান্ত যে শব্দার্থ এবং টিকা যে অংশটুকু দেওয়া আছে বইয়ের মধ্যে, সেই অংশটা পড়া উচিত। সেই অংশটা পড়ার পরে আমি মোটামুটি দাবি করতে পারি, বা আমরা মোটামুটি প্রস্তুত যে এবার আমরা মূল গল্পটা পড়বো, এবং এই গল্পটা পড়ার পরে লেখক যে উদ্দেশ্যে গল্পটা আমাদেরকে মানে গল্পটা যে জন্য লিখছেন, বা গল্পটা পড়ে আমরা যেই ধরনের ভাবনা চিন্তা আমাদের মধ্যে জাগ্রত হবে, লেখক যেটা জাগ্রত করতে চাইছেন সেটা আনার জন্য এই প্রস্তুতিটা জরুরি। এইটা না নিয়েই যদি আমরা প্রথমেই এসে শততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ গল্প পড়া শুরু করলাম, তারপরে গেলাম, যাওয়ার পরে শব্দার্থ পড়লাম, তাহলে বিষয়টা আমার কাছে উল্টা মনে হয়। শব্দার্থটা তো লাগবে এই গল্পটা বোঝার জন্য। গল্প শেষ করে আমি শব্দার্থে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে আমার এই যে রিডিং এর মধ্যে একটা ঝামেলা তৈরি হচ্ছে। আমার রিডিংটা বা আমি যেটা পড়তেছি এটা পড়ে যে আমার মধ্যে যে অনুধাবনটা আনা, আমি এটাকে বোঝা, সেইটা আমি তো অনেকটাই মিস করতেছি, হারাই ফেলতেছি। এই জন্য এই সিকোয়েন্সটা মেনে চলা উচিত। এই হচ্ছে বাংলা পড়ার ক্ষেত্রে এই 4-5টা বিষয় আমি যা আলাপ করলাম, এইটা মাথায় নিয়ে তারপর হচ্ছে পড়া উচিত। এইটা একান্তই আমার ব্যক্তিগত যুক্তি বা অভিজ্ঞতা থেকে আমি বললাম, এবং এইটার সাথে শিক্ষা বিজ্ঞান বা শিক্ষা বিজ্ঞানীদের বা শিক্ষক অনেকের দ্বিমত থাকতে পারেন, বাট আমি শুধু আমারটুকু এক্সপ্রেস করলাম। আমারটাকে শতসিদ্ধ ধরে নিতে হবে এরকম না। আবার এমনও হইতে পারে যে আমার এই যেই পন্থা আমি বললাম, এই পন্থায় কেউ বাংলা পড়লে সে উপকৃত হইতে পারে, আরেকজন নাও হইতে পারে। কারণ হচ্ছে যে প্রত্যেক লার্নার তার লার্নিং এর প্যাটার্ন স্টাইল আলাদা। কেউ দেখে শিখে, কেউ শুনে শিখে, কেউ তাকাই থেকেই শিখতেছে, কেউ আরেকজনের কথা শুনে শিখতেছে। লার্নার টু লার্নার তার লার্নিং এর স্টাইল ভ্যারি করে। তো আমারটাকে একদম শতসিদ্ধ ধরতে হবে এরকম না, কিন্তু এটা উপকারে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমি আশা করবো যে নেক্সট টাইম আপনারা যারা এই ভিডিও দেখছেন, বাংলা অন্তত একাডেমিক পড়াশোনা করার যে সময়, সেটার সময় এই কয়েকটা বিষয় খেয়াল রেখে বাংলা পড়বেন। হোপফুলি বাংলা পড়ে মজা পাবেন, আনন্দ পাবেন। থ্যাংক ইউ।